দাদাবাবু, খাবে না? কি ভাবছো? মা বাবার কথা? চিরকাল তো তারা বেঁচে থাকবেন না। কতদিন হলো এখানে এলাম? তা হলো 2 সপ্তাহ। এবারই তো তোমারই কর্তা গিন্নিমা বরাবর এখানেই থাকতেন, তুমিও এখানে ছিলে। মাঝে জমিদার বাড়িতে গিয়ে 2 বছর ছিলে। আগে তো কখনো দেখিনি। কাকে দেখনি? পাশের বাড়ি এরা কি আগে ছিল না বুঝি? ছিল, এখানেই ছিল। মাঝে সাঝে পশ্চিমে চলে যেত। বাড়ির কর্তার বেড়াবার খুব শখ ছিল। আজ কাশী, কাল বৃন্দাবন, এবছর কাশ্মীর, পরের বছর পাটনা। বড় লোক, শখের শেষ নেই। থাকার মধ্যে একমাত্র মেয়ে জ্যোতির্ময়ী। আহা, কি রূপ! যেন সরোবরে পদ্ম ফুটে রয়েছে। কি নাম যেন বললে? জ্যোতির্ময়ী, শিশির ভেজা বৃন্তচ্যুত শেফালি। কি দুর্দৈব দেখো, বছর না ঘুরতেই বিধবা হয়ে বাপের কাছে ফিরে এলো। বিধাতা এত নিষ্ঠুর কেন দাদাবাবু? বিধাতা? হ্যাঁ, বিধাতা। সে কি এত কম খেলে চলবে? আর খেতে ইচ্ছে করছে না। পিতামাতা কোথায়? জ্যোতির্ময়ী? ফিরে এসে দেখি না, শুনলাম তারা নেই। কন্যার শোক পিতামাতার বুকে বড় বাজে। জ্যোতির্ময়ী বড় একা দাদাবাবু। থাকার মধ্যে আছে এক ভাই, ছোট্ট বালক। আমার কি ওদের খোঁজ খবর নেওয়া দরকার অন্তত? আমিই তো প্রতিবেশী, একটা দায়িত্ববোধ, কর্তব্যবোধ। দরকার কি? এক পিসেমশাই আছেন, শুনেছি লোক ভালো না, বড় লোভী, হাত পাতার স্বভাব। চা দেবো দাদাবাবু? না থাক, তুমিই খোঁজ খবর নিও। যদি দরকার টরকার পড়ে, বিধবা বলে কথা। হ্যাঁ, তাই আমাদের সমাজ বিধবাদের জন্য বড় অন্ধকার। কেন? বিধবা বিয়ে তো হচ্ছে। না না দাদাবাবু, অধর্ম বড় বেশি পাপ হয়। পাপ কেন হবে? জীবনের চেয়ে ধর্ম কি বড়? দাদাবাবু, শেষ পর্যন্ত তোমার মাথায় এই রোগ চেপে বসলো। ঠাকুর দয়াময়, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, রক্ষা করো। অনন্তদা, তুমি ঠিকই বলেছ। এ শেফালি কোনো বাসগৃহের ফুলসজ্জার জন্য নয়। এ ফুল কেবল দেবপূজার জন্য উৎসর্গ করা যেতে পারে। জ্যোতি, জ্যোতির্ময়ী, কিছু বলুন, কিছু কথা। কি কথা? কথার তো কোনো শুরুও হয় না, শেষও হয় না। আপনার কথা, আমার কথা, আমার জন্য আপনার করুণার কথা। আমি তোমাকে করুণা করি বুঝি, তা তো না। তবে পুজো করি। তোমাকে প্রথম যেদিন দেখলাম, চিত্তজোরে আন্দোলন শুরু হলো। সেটাকে গোপন করে নির্মল করে রেখেছি। কেউ দেখেনি, কেউ জানে না, জানতেও দিইনি। কেন?
এটাই আমার গর্ব। কিন্তু আমি সে অহংকার চাইনি, যন্ত্রণাও চাইনি। আমি চাই কি? না না, সে কথা আমি বলতে পারবো না। আজ না, কাল না, কোনো দিন না। বলো জ্যোতি, বলো না। আমি শুনতে চাই, আমি জানতে চাই। আমি তোমাকে আরো জানতে চাই জ্যোতি। অকপটে বলো, বলো জ্যোতি। আমি তোমাকে ভালোবাসি। যদি আমি তোমাকে, না না যদি আমি তোমাকে, অনন্তদা, 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 দাদাবাবু, এক গ্লাস জল দেবে? বড্ড তেষ্টা পেয়েছি, মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। না, স্বপ্ন দেখেছ? পিতা মাতাকে স্বপ্ন তোমাকে প্রাণ ঢেলে ভালোবাসা দিল। না না অনন্তদা, তেমন স্বপ্ন নয়, তেমন ভালোবাসা নয়। ঠিক আছে, তুমি যাও অনন্তদা, তুমি যাও। হচ্ছে না, যা চাইতে হচ্ছে না, অথচ কাব্যে আমার সহজ অধিকার ছিল। এ আমার কেমন দুর্দশা! জ্যোতির্ময়, তুমি তো আমাকে ভিন্ন করে দিলে, এতদিনের সত্য বেদনা জাগিয়ে দিলে, অথচ তোমাকে ধারণ করার যথার্থ বাক্য আসে না। কেন আসে না? কেন? দাদাবাবু, নবীন দাদা এসেছেন, তোমার চিরদিনের বন্ধু। মাঝে কয়েকদিনের অদৃশ্য ছিল, তাকে নিয়ে আসি। নিয়ে আসি মানে কি? নবীন মাধব কি আমার কাছের না দূরের? কি হে অনু, এ তোমার কেমন রঙ রে? তুমি আমার কাছে আসার জন্য অনুমতি চেয়েছো? আছো কেমন তুমি? মাঝে 3 দিন তোমার কোনো সন্ধান নেইনি। গিয়েছিলাম গ্রামে, পিতার জরুরি তলব, মায়ের চোখের জল, যেতেই হলো। কি খবর, সুখের না সংশয়ের? সংশয়ে, বিবাহ, প্রণয় সিদ্ধ হতে হবে, তাও আবার কুলীন পরিবারের 8 বছরের এক বালিকার সঙ্গে। যথার্থ, ঝুলে পড়ো নির্বিঘ্নে। ঝুলবো বলছো? ঝুলতে ঝুলতে কোথায় যাব বলতে পারো? পিতা আমার বিপুল পরিমাণ অর্থপ্রাপ্তির গন্ধ পেয়েছেন, আমাকে দিয়ে সেই অর্থপ্রাপ্তি তিনি নিশ্চিত করছেন। পিতা, বুঝেছ বন্ধু, পিতা, পিতা পরম ধর্ম। তোমার তো সেরকম কোনো বিপত্তি নেই, পিতা অঢেল রেখে গেছেন। তুমি যেমন ছাত্র হিসেবে উচ্চবর্ণ, তেমনি বিত্তে সম্ভ্রান্ত। তোমার সঙ্গে আমার সংকট মিলবে না বিশ্বম্ভর। তবে কি হবে? স্থির করেছি আমি কাব্য সাধনা করব। কবিদের এখন খুব সমাদর, পত্রিকাতে খুবই চাহিদা। তাহলে দেরি কেন, শুরু করে দে। এই না, অপূর্ব! অনন্তদা, তুমি জানলে কি করে আমি ক্ষুধার্ত? অনন্তদার হাতে জাদুর কাঠি আছে, আমার বেদনার রহস্য ধরে টান মার। দাদাবাবু, অশিক্ষিত বলে তোমরা আমাকে নিয়ে যতই রহস্য করো, আমি কিন্তু মনের কথা টের পাই। তোমার কিছু একটা হলে সবচেয়ে বড় দুঃখটা আমার বুকে বিঁধবে দাদাবাবু, আমার বুকে বিঁধবে। অনন্তদা বাস্তবিকই অসাধারণ। যেমন তার মনিব, তেমন তার ভৃত্য। আমার কি হবে বন্ধু? আমি যে বেপরোয়া, কাব্য সাধনা আমাকে করতেই হবে।
হঠাৎ তোমার কি হলো নবীন মাধব? এ রোগে তুমি আক্রান্ত হলে কেন? কোনো গুরুতর কারণ ঘটেছে? কারো শেফালির মুখের দর্শন পেয়েছ? না রে ভাই, না, তেমন কিছু নয়। হঠাৎ আকস্মিক একটা ঝাপটা এসে আমাকে ভূপাতিত করেছে। তারই প্রতিফলন দেখো এই কাগজে। যা পারি লিখেছি, কিন্তু কিছুই হয়নি। আমার ছন্দ, তাল, লয় কোনো কিছুর জ্ঞান নেই। তুমি ছাড়া আমাকে উদ্ধার করে কে? অথচ জোর তাগাদা আছে, সম্পাদকের বিশ্বাস আমি যথার্থ একজন কবি। এদের দেখি প্রেমের কাব্য, প্রিয়তমাকে নিয়ে আবেগের ঝর্ণাধারা। হয়তো তাই। তুমি কেটে কুটে সংশোধন করে দাও। কাব্য রচনা করতেই হবে? হবে রে ভাই, হবে। আমার ভিন্ন কোনো উপায় নাই। বৃদ্ধের দ্বিতীয় পত্নীর মতো তোমাকে জাকিয়ে ধরেছে, মুক্তির পথ নেই। রেখে যাও, দেখি কি করা যায়। সন্ধে আসি, রাতেই সম্পাদককে দিতে হবে। রাতেই? এত তারা? এ সংখ্যাতেই ধরাবে। বিশ্বম্ভর বন্ধু আমার, আমায় প্রকাশ করে দে বন্ধু। তোমাকে প্রকাশ করবো কি হে বন্ধু? তুমি কি গোপন আছো নাকি? না মানে, মনের মধ্যে অজানা এক অনুভব খেলা করছে। তুমি কিন্তু ভাই সন্ধ্যায় আমায় ফিরিয়ে দিতে পারবে না। একটু ভাববারও সময় দেবে না? তোমাকেও ভাবতে হয় নাকি? কবিতা তোমার সর্ব অঙ্গে। চলি বন্ধু, আমার আবার তাড়া আছে। ধীরে বন্ধু ধীরে, ঘোড়ায় চড়ে ছুটছে মনে হচ্ছে। আমার অবস্থা তোমার হলে বুঝতে। শোনো, তোমাকে নিশ্চিত করে বলি, তোমার রোগে পেয়েছে। রোগ? প্রণয় রোগ। দিদি দিদি, তোমার জন্য উপহার এনেছি, পত্রিকা। এতে ভালো ভালো কবিতা আছে, পড়ে দেখো। কোথায় পেলি? এসে গেল, ও বাড়ি জমিদার মশাই দিলে, বলেন পান্নালাল তোমাদের জন্য কবিতা, পড়ে দেখো, আনন্দ পাবে। পড়েছিস? না না, আমি ওসব বুঝি না, তুমি পড়ো। আই দাঁড়া, শোন। কে দিল বললি? বললাম তো, পাশের বাড়ি বড় জমিদার, ছোট জমিদারের বড় ভাই। দুজন জমিদার? কাকে যেন দেখলাম ছাদে। উনি তো সবসময় এখানে থাকেন না, মাঝে মাঝে গ্রামে চলে যান। ওইখানেই তো তার জমিদারি, আর দেখাশোনা করেন। ছোট জমিদার তো ছাত্র, লেখাপড়া করেন, ঘর আর কলেজ, ঘর আর কলেজ। তাহলে বোধহয় ছোটজনকে দেখেছি, বেশ দেখতে। বড়জন আরো বেশ, ভারী মজার মানুষ, মন খুব বড়। আমাকে 10 টাকা দিলেন, বললেন সন্দেশ আর সিঙ্গারা কিনে খেও। নিলি কেন? না না না, আমি নিতে চাইনি, জোর করে পকেটে ভরে দিলেন। আমি না না অনেক করেছি। যাই রে দিদি, আমি তোর জন্য সন্দেশ কিনে আনি। অদ্ভুত মানুষ তো, পরিচয় নেই, টাকা দিল, পত্রিকা দিল। জমিদার তো খেয়ালই হয়। সেদিন দোকানে যার সঙ্গে দেখা হলো, তিনিই কি বড় জমিদার? হঠাৎ সামনে এসে বললেন, আমাদের প্রতিবেশী নিয়ে আপনারা। আলাপ হয়নি, আপনাকে দেখে কবিতার চরণ মনে পড়ে যায়। উদাস আলোর ছায়া ঘিরে আছেন। আরও বললেন, সম্পাদককে বলবো আপনার কাছে মাসে মাসে পত্রিকা পাঠিয়ে দেবে, কবিতাগুলো পড়ে দেখবেন, পড়বেন আর বড় আরশির সম্মুখে গিয়ে দাঁড়াবেন। দেখবেন কবিতা অলিক ভাবনা নয়। আচ্ছা, ইনিই কি বড় জমিদার? তবে জমি জমা ভালোই বোঝেন। পিসেমশাই যে বাড়ি নিয়ে নানা রকম রটনা করে চলেছে, তাকে সুযোগ মতো এসব কথা বলতে হবে। পিসেমশাইয়ের ষড়যন্ত্র থেকে আমাদের নিশ্চয়ই তিনি উদ্ধার করবেন, তিনি নিশ্চয়ই এগিয়ে আসবেন। আমি বলবো, পানুকে দিয়ে বলাবো। আমার তো 100 রকম বাধা, বন্দি জীবন আমার, বলবোই আমি। আগে পিসেমশাই। মাগো, এ তো ভারী বিপদ ঘনিয়ে আসছে। এ বাড়ির উপর শনির দৃষ্টি পড়েছে।
চারিদিকে শত্রু, তাড়িয়ে দিবি, জোর দখল চায়। তোর বাবা ছিল যাযাবর, পাকাপোক্ত দলিল করে দেয়নি, তাতেই শত্রুরা জোর পেয়েছে। দেখে নিস, সব হারাবি। তবে উপায় একটা আছে। পিসে মশাই, আমি বুঝি। এখন ভীমনাকে সন্দেশ খাবো, অনেক দিন খাইনি। পানু গেছে আনতে। ও হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো জ্যোতির্ময়ী, ভালো। খা, খেয়ে নে, সন্দেশ রসগোল্লা যা পারিস খেয়ে নে। আমার তো সব চলবে না, রাত্রে তোর সঙ্গে আবার বসবো। ঠাকুর ঠাকুর মঙ্গলময়, রক্ষা করো। আসি। আমাদের পিসে মশাই খুবই সতর্কজন। বিশ্বম্ভর বন্ধু আমার, তোমাকে যে কি বলে সম্বর্ধনা জানাবো। তোমার কবিতা তো হাটে মাঠে ঘাটে একদম বিপ্লব ঘটিয়ে দিয়েছে। একজন পাঠক অথবা পাঠিকা কবিতা পড়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জড়িয়ে ধরে? ঠিক জড়িয়ে ধরে নয়, কাব্য করে বললাম। তোমার মতো বাক্য গঠন তো আমার আসে না, মানে আলিঙ্গন করে। হাসছো যে, বিশ্বাস হয় না? তা নয়, কবিতা লিখলে তুমি, আমি আবার কোত্থেকে এলাম? নাম গেছে আমার, কিন্তু পেছনের মানুষটি তো তুমি। না না, আমি কিছু না, তোমারই কবিতা, তোমারই গঠন। আমি দু একটি শব্দ এদিক সেদিক করে দিয়েছি মাত্র। হয়তো তাই। ভাই, একটি কবিতা গত রাতে লিখেছি, এখন এর মেরামতের কাজটি তোমাকে না করতে দেব না। তোমার কাব্যের মধ্যে একজন রমণীর মুখ উকি দিয়ে যায়, সে কে? সে কি বাস্তবে কেউ? না 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 না, তেমন কিছু না, সবই আমার কল্পনা। তাই বলো, সত্য থাকে নীরব, কল্পনাটাই মুখরা। সত্য তার স্রোতকে পাথরের মতো চেপে ধরে থাকে, আর কল্পনা এসে তার রুদ্ধ পথকে মুক্ত করে দেয়। বাহ 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 বাহ, বেশ, খুব ভালো বলেছো তুমি বন্ধু। সত্য যা তা তো প্রকাশ পাচ্ছে না, কল্পনার স্রোত এসে আমাকে একেবারে প্রবল করে দিচ্ছে। ভাই ভাই অনুপ, তুমি আমাকে প্রকাশ করে দাও, তোমায় মিনতি করি। তুমি যথার্থই ক্ষুধার্ত। হ্যাঁ তাই তো, তোমার খাদ্য সব খেয়ে নিলাম। কি যে হয় আমার, মনে হয় তুমি আমার ভাই, এ বাড়ি মিলিতভাবে তোমার আমার, কি না? নিশ্চয়ই, অবশ্যই। বয়সে তুমি হয়তো আমার বড়, আমি তোমার ছোট। আমি তো বলি, নবীন মাধব আমার দাদা। অনুপ, এটিও রমণীর মুখ দেখে লেখা প্রেমের কাব্য। তুমি ভাই একটু কেটে কুটে ঠিক করে দিও, কালই পত্রিকায় জমা দিতে হবে। বড্ড তারা, আমি আজ উঠি। আর কিছু খাবে না? পেট একদম ভরে গেছে। চলো, আমি উঠছি। চলি। কিছুই তো খাওয়া হলো না। খান কয়েক লুচি আর মাংস এনে দিয়ে এলো, খেয়ে দিয়ে চলে গেল। কেমন ধারার মানুষ। আমার দাদা তো। দাদা? কেমন দাদা? দাদা বাবু, উদার হচ্ছে হও, কিন্তু সব কিছু উজাড় করে দিও না। কার মনে কি আছে? আচ্ছা অনন্তদা, পাশের বাড়ির ওরা বুঝি নেই? দেখি না যে। আছে তো, ওই লবি পিসেটা জ্যোতিকে ছাদে আসতে দেয় না। জ্যোতির্ময়ীর বড় জ্বালা দাদা বাবু। আমার এক একবার মনে হয় ছুটে গিয়ে ওই মেয়ের জানালায় সংবাদ নেই, বলি আমার উপর নির্ভর করতে পারে। না না, ও কাজ করো না। বিধবা মেয়ের সঙ্গে যোগাযোগ, সঙ্গে সঙ্গে রটনা রটে যাবে। যেমন আছো তেমন থাকো।
এই তো সে, আহা কি স্নিগ্ধ মুখশ্রী। জ্যোতি, এই জ্যোতি, তোমার দুঃখ জ্বালা নিবারণ করতে চাই। বৈশাখ মাস এখন, ঈশান কোণে কালো মেঘ জমবে, ঝড় আসবে। তুমি কি সেই ঝড় জলের মধ্যে ছাদে এসে দাঁড়াবে? তোমাকে দেখবো জ্যোতির্ময়ী। নবীনের কবিতা তো আমারই কবিতা, আর আমার কবিতার যে মোহনীয় বিষণ্ণ লাবণ্য সে তো তুমি। তুমি কি সেই কবিতা পড়েছ? জ্যোতি, এই জ্যোতি। যা, চলে গেল। যদি তুমি কোথাও যাবে না, কোথাও যেতে দিব না, তুমি আমার হয়ে থাকবে। তোমাকে বন্ধ কারাগার থেকে মুক্ত করব আমি, এ আমার প্রতিজ্ঞা। খেয়ে নাও দাদাবাবু। অনন্তদা, আমি ঠিক করেছি কারাগারের অর্গল খুলে দেব, বন্দিকে মুক্ত করব। কার কথা বলছো? না, কারো কথা না, আমার মনের ভিতর কাব্যধারার ঝর্ণা জেগেছে, বুঝলি অনন্তদা? তাই বলো? আজ কলেজে যাবে না? বাইরে গিয়ে হালকা হয়ে এসো। যাব, এখনই যাব। সে কি, খাবে না? খিদে নেই অনন্তদা। আমি যা বলি তোদের মঙ্গলের জন্যই বলি। তোর তো কেউ নেই, অবলা, তাতে আবার বিধবা। আমি ছিলাম তাই রক্ষে। তোর পিতামাতার দেহান্তের পর 3 বছর ছাতার মতো তোদের আগলে রেখেছি। কিছু তো নেই, কিছুই পাইনি, তাতে আমার কোনো আফসোস নেই। যাক, এই দলিলে তো সই দিয়ে দে। রেখে যাও, এখন তুমি যাও। দিদি, দিদি, দেখ দিদি, কাকে নিয়ে এসেছি। নমস্কার। নমস্কার। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ও ধরে নিয়ে এলো। ভালোই করেছে, আমি আনতে বলেছিলাম। বসুন। যা, জলখাবারের ব্যবস্থা করো। শুনলাম আপনাদের উপর ঝামেলা যাচ্ছে, বিষয়টা কি? এই বাড়িটা বাবা যাবার আগে আমার নামে দলিল করে দিয়ে গেছেন। এখন পিসেমশাই চাইছেন আমি যেন তার নামে লিখে দিই। এ তো অন্যায় আবদার, কিছুতেই সেরকম কিছু করবেন না। এ দলিল তো আপনার কাছে। না, পিসেমশাই নিজের কাছেই রেখে দিয়েছেন। পিসেমশাই খুবই চতুর ব্যক্তি, আপনি ভাববেন না। বিষয়টা যখন আমার জ্ঞানে এসে গেছে, তাকে নত হতেই হবে। পত্রিকাটি পেয়েছিলেন? আগে আপনার কবিতা পাঠ করেছি। কেমন লাগলো? এই প্রথম, আগে কখনো লিখিনি। আপনি জমিদার মানুষ, তাতেই ব্যস্ত। মহা ব্যস্ত, কত ঝড়ঝাপটা পাড়ি দিতে হয়। আপনার ছোট ভাই, তিনি নিশ্চয়ই আপনার পাশে থাকেন। ও তো একটা বদ্ধ পাগল, আছে সব উদ্ভট উদ্ভট চিন্তা নিয়ে। পোকামাকড়দের জন্য বাসা করে দেবে, গরুকে জল না খাইয়ে কেবল ঘাস খাওয়াবে। তিনি নিজে জল খান তো? খায় খায়, নিজের বেলা হুঁশিয়ার। তাকে দিয়ে কিচ্ছু হবে না জ্যোতি দেবী। বিয়ে দিয়ে দিন, পাগলামি চলে যাবে। আমি বিয়ে করলাম না, মেয়ে খুঁজছি, আছে নাকি সন্ধানে?
আপনি? আপনি নিশ্চয়ই পিসেমশাই। নমস্কার। নমস্কার, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। কবি, তাছাড়া জমিদারি পরিচালনা করি। বিত্তশালী। তো এখানে আগমনের হেতু কি? পাশের বাড়িটাই আমাদের। আপনার সঙ্গে পরিচিত হতে এলাম। শুনলাম আপনাদের নাকি খুব ঝামেলা হচ্ছে, দুষ্টু প্রকৃতির লোকজনরা ধমকে যাচ্ছে। হ্যাঁ মশাই, মাথার উপর শত বিষাদ, ঘরে বিধবা ভাইজি, তাতে আবার যুবতী। সে তো তার ত্রুটি নয়, অদৃষ্ট যদি তেমন হয়। অদৃষ্টকে নিয়ে আসতে হয় নবীন মাধব রায়চৌধুরী। নবীন বাবু। মেয়েটি বড় জেদি, বিপদে যখন পড়বে তখন বুঝবে। বাড়ি নিয়ে বিপদ? ঠিক ধরেছেন, আপনারা জমিদার জন। প্রয়োজনে এই বাড়ি আমরা কিনে নেব। দলিল কবলা আছে তো? আছে আছে, সব বাক্সে রেখে দিয়েছি। রেখে দিন, কাউকে দেবেন না। তখন দেব, নিশ্চয়ই দেব। জ্যোতির্ময়ী দেবীর নামই তো বাড়ি। আমি দেখভাল করি। অবশ্যই, চলি। নমস্কার। নমস্কার। পানু কোথায় গেল? পানু? জমিদার বাবু, আমাকে কবি বলে ডাকলে আরো খুশি হব। কি ভাবছেন? আপনাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। না না, লজ্জা পাবেন না, এমনি বললাম, বলতে ইচ্ছে হলো। কিছু বলবে জ্যোতির্ময়ী? তোমার চন্দ্রালোকে যেটুকু উত্তাপ আছে তাকে প্রকাশ করি। আমি বলছি, যে মানুষ দেবতার জন্য নয়, সে মানুষ কেবল মানুষের জন্য। তার চোখে মুখে যে ব্যাকুলতা দেখলাম, সে স্বর্গের দিকে নয়, হৃদয়ের নীড়ের দিকে। আমি তোমাকে ভালোবেসেছি যদি, তুমিও তোমার ভালোবাসা দিয়ে ঝড়ের পাখির ব্যাকুলতা দিয়ে আমাকে উড়িয়ে নিয়ে চলো। না, আমি আর কোনো বাধা, কোনো নিষেধ শুনবো না। আমার কাছে মানুষ আর হৃদয় ধর্ম অপেক্ষা অনেক বড়। আমি তোমাকে বিয়ে করবো যদি, আর দেরি করবো না। বিদ্যাসাগর মশাই বহু আগে সূত্রপাত করেছিল। এতদিন আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আজ আর নেই। বিধবা বিবাহ আন্দোলন করতে চাই। বিধবা বিবাহ? তুমি কি? সেরকম কিছু নয়। আমি ধর্মকে মানুষের চেয়ে বড় মনে করি না। যে বিধবা হয়েছে, বিশেষ করে যে বাল্যকালে বিধবা হয়েছে, সেটা তো তার অপরাধ নয়। এ দোষ তোমার,
আমার, গোটা সমাজের। জীবন ধর্ম পালন আমার দায়িত্ব, তোমারও দায়িত্ব। তুমি কি বলো? বন্ধু, চিরবৈধব্যের মধ্যেও একটা পবিত্র শান্তি আছে। যেমন একাদশীর ক্ষীণ জ্যোৎস্নালোকিত সমাধিভূমির মধ্যে একটা বিরাট রমণীয়তা আছে। বিয়ের সম্ভাবনা মাত্রই কি সেটা ভেঙে যায় না? চুপ থাকো নবীন, তোমার কাব্য কথা শুনতে আমার ক্রোধ হচ্ছে। দুর্ভিক্ষে যে লোক জীর্ণ হয়ে মরতে বসেছে, তাকে যদি একটা আহারপুষ্ট লোক খাদ্যের মূল্যত্বের প্রতি ঘৃণা প্রকাশ করে, তাকে ফুলের গন্ধ আর পাখির গান দিয়ে পেট ভরাতে চায়, তাহলে কেমন হয়? কিন্তু ফুলের গন্ধ আর পাখির গান সে তো মিথ্যা হবার নয়। দেখো নবীন, আর্টিস্ট বলে দৃশ্য হিসেবে পোড়াবাড়ির একটা সৌন্দর্য আছে, কিন্তু সেই পোড়াবাড়িটাকে তো শুধু ছবি হিসেবে দেখলে চলবে না। সেখানে লোকজন বসবাস করে, সেখানে থাকতে হলে বাড়িটার মেরামতের প্রয়োজন আছে। তুমি দূর থেকে দিব্য কবিত্ব করতে চাও, কিন্তু যাকে ঘিরে কবিত্ব, সে রমণীর মনে বিচিত্র বেদনা বোধ হচ্ছে, সেটা স্মরণ রাখার কর্তব্য। চুপ করে আছো, তুমি কখনোই আমার দলে আসবে না। কিন্তু আমি স্থির করেছি, বিধবা বিবাহ আন্দোলন আমি একাই করে যাব, প্রয়োজন হলে আমি নিজেই। বিশ্বাস হয় না? তুমি যদি বিধবা বিবাহে সম্মত হও, আমি তোমার সমস্ত ব্যয়ভার নির্বাহ করব। তোমার সংকল্প বড়ই সাধু বন্ধু। নবীন, তুমি সন্ধান করে একজন বিধবা সংগ্রহ করো, দেখো আমি তোমাদের জন্য কি করি। অনুপ, আমাকে কি এখনই 100 টাকা দিতে পারো? বড্ড প্রয়োজন। এ মাসের বরাদ্দ যা এসেছিল নিঃশেষ হয়ে গেছে। অবশ্যই নিয়ে যাও। অনন্তদা, চা আর খাবো না, আমার তাড়া আছে। টাকাটা নিয়ে যাও। তোমার কাছে ঋণের বোঝা তো বেড়েই চলছে, একদিন পরিশোধ করে দেবই দেব। আন্দোলনের কথা ভুলো না যে। তোমার মতের পক্ষে বা বিপক্ষে যাব কিনা ভেবে দেখি। চল। কিসের আন্দোলন দাদাবাবু? সে তুমি বুঝবে না, বিধবা বিবাহ। হায় হায়, বলো কি? এই কৌশল তোমাকে কে দিল দাদাবাবু? আমি তার মাথা ভাঙবো। ভাঙতে হলে যে আমার মাথাটাকে ভাঙতে হবে অনন্তদা। আমি এক বিধবা মহিলাকে বিয়ে করব, এই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বুঝেছি দাদাবাবু, ওই পাশের বাড়ির জ্যোতির্ময়ী দেবী তোমার বুদ্ধি নাশ করেছে। আমি বেঁচে যাব অনন্তদা, আজকালের মধ্যে আমি তোমাকে সাথে করে নিয়ে ও বাড়ি যাব। ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। দিদি, এরা খুব ভালো মানুষ। বড় জমিদার নবীনবাবুর ছোট ভাই অনববাবু আরো ভালো। তুমি কি তাকে দেখেছো? সে খুব শান্ত আর ভদ্র, কবি কবি ভাব, আরো ভালো কবিতা লেখেন। কথা বলিস না, জ্বর সারুক, তারপর তুই গিয়ে দেখে নিয়ে আসিস, আলাপ করব। আজও কিন্তু সাগোবার্লি খেতে হবে। কিরে, কেমন আছিস রে? বাঁদরের মতো কেন যে ঝড় বৃষ্টিতে ভিজতে গেলি? এখন পরে থাক, কোবরে যে ঔষধ চলছে তো, ওই সব ঔষধে ফল হবে না। এই নে, খাঁটি মধু আমার ঘরে ছিল, খেয়ে নে। যত সব উটকো ঝামেলা। নমস্কার, কেমন আছেন? ভালো। আপনার সংবাদ? পানু ভালো হয়ে যাবে, চিন্তা করবেন না। নিন, এখনই এক দাগ খাইয়ে দিন। বড্ড রাগ হয়, কেন যে একটা সংবাদ দিলেন না? আর সংবাদ দেবেনই বা কি করে? আপনার তো লোক নেই। আমারই সংবাদ নেওয়া উচিত ছিল।
দিন দিন, পানু হা করো, হা করো, খাইয়ে দিন, দিনে 3 বার, একটু তেতো একটু মিষ্টি। কেমন লাগলো পানু? বড্ড তেতো। এইটুকু খেয়ে নে। এবার চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা কর। সেই ভালো, আমি তবে চলি। ডাক্তারের ফিস, ওষুধের দাম দিতেই হবে। আপনি কেন দেবেন? আমার ভাই। পানু তো আমারও ভাই, আমি তো আর পর নই জ্যোতি। আপনারা জমিদার মানুষ, আমরা সামান্য। এমন করে বলো না জ্যোতি, তাতে ব্যথা পাই। আমার যত কবিতা সবই তো তোমার মতো অসামান্য অসাধারণকে নিয়ে জ্যোতি। শুনেছি আপনার ছোট ভাই ছোট জমিদার বাবুও নাকি কবিতা রচনা করেন। হ্যাঁ করে, তবে অন্য বিষয়ে তার সাধনা। সে আইনের ছাত্র, ভবিষ্যতে বিলেত চলে যাবে, ব্যারিস্টারি পড়বে। যাক, আমিও তাই চাই। কতদিন লাগবে ব্যারিস্টারি পাশ করতে? অনেক দিন, 4-5 বছর। ভাইকে ছাড়া এতদিন একা একা থাকতে পারবেন? একা একা আর থাকবো না জ্যোতি, শিগগিরই সাথী পেয়ে যাব। তাই নাকি? এ তো ভারী সুখের সংবাদ। জ্যোতি, জানতে চাইলে না আমি জীবন সাথী কোথায় পাবো? যদি বলি তুমি, যদি তুমি আমার জীবন সাথী হবে। না না নবীনবাবু, এ হওয়ার নয়। আমি যে এ অসম্ভব। আমার পিসেমশাই, এ কেমন করে হয়? আমি বিধবা বিয়ে করবো জ্যোতি। আমার ছোট ভাই অনুপের এতে আন্তরিক সম্মতি আছে। অনুপবাবুর এতে সম্মতি আছে? আমার সঙ্গে আপনার? পরশুদিন ওর সাথে আমার কথা হয়েছে। ও তো এ নিয়ে আন্দোলন করছে। বিধবা বিবাহের জন্য ও সবকিছু বিলিয়ে দেবে। আমার সঙ্গে আপনার বিয়ে হলে তিনি সন্তুষ্ট হবেন? আজ্ঞে। কি তিনি নিজে বলেছেন এই প্রস্তাবে তিনি সন্তুষ্ট? যদি আমার ছোট ভাই শুধু ছোট ভাই নয়, আমার বন্ধু, প্রিয় বন্ধু। যদি তোমার কি তো মত আছে? পেশামশাইকে জিজ্ঞেস করো। সে দায়িত্ব আমার। জ্যোতি, দেখো আমার দিকে, তাকাও। কি বন্ধু নবীন মাধব, কখন এলে? এই তো। বুঝলে নবীন মাধব, আমার যে কি ভালো লাগছে। আমার আন্দোলনে তোমাকে সঙ্গে পেয়ে আমার মনের জোর আরো বেড়ে গেল। কিন্তু তুমি এত শীঘ্রই মত পরিবর্তন করলে কেমন করে? ভেবে দেখলাম 2 দিন 2 রাত কেবল একই চিন্তা। বিধবাদের কি দোষ? বিশেষ করে বাল্য বিধবা, তাদের কেন এই দুঃসহ বঞ্চনা সইতে হবে?
উদ্ধার করতেই হবে। ছুটে গেলাম তার কাছে। কার কাছে? তেমনই একজন বাল্য বিধবার কাছে। বড় অসহায়, কিন্তু স্বর্গীয় পবিত্রতা তার চোখে মুখে। তোমারই কবিতার মতো সে। আমার কবিতা নয়, তোমার কবিতা। আর তা একই হলো। সম্পত্তি ফেলে দেবে না, সম্মতি দেবে না কিছুতেই। দীর্ঘদিনের সংস্কার তো। বলে পিসিমশাই যদি সম্মতি দেয়, গেলাম। বৃদ্ধ তো অর্থের জন্য বুভুক্ষ। টাকা যদি পায়, 1000 টাকা আমি দেব, তাকে রাজি করাতেই হবে। তাহলে তো হলোই। কিন্তু সমস্যা আরো আছে। বিধবা বিয়ে করেছি জানলে পিতা তো মাসিক বরাদ্দ বন্ধ করে দেবে। তখন চলবে কি করে? অন্তত প্রথম 6 মাস। আমি যাবতীয় খরচ দেব। আগে তোমার বিয়েটা হয়ে যাক, তারপর আমার কথা বিবেচনা করব। কি বলো? বেঁচে থাকো মা। বেঁচে থাকো। দুটিকে বেশ মানিয়েছে, কি বল? আপনি তো ছোট জমিদার, বড় ছোট ভাই। কত টাকা পেয়েছেন তো? দাদা বাবু, জল। আমি ঠিক যাচ্ছি। দাদা বাবু, কাকে দিক জানাচ্ছ? কেন আমার না, ভগবান না, তাও দাদা বাবু, দাদা বাবু, কি হলো তোমার?